আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে প্রতিদিন অনেক অনেক চোর ধরা পড়ছে। আপনার একেবারে সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, আপনার পিএসসির কর্মকর্তা, আপনার এমনকি পিএসসির সাবেক আপনার কি বলে গাড়ি চালক, মানে সঙ্গীত শিল্পী, মানে শত শত কোটি থেকে হাজার হাজার কোটি টাকার লুটপাট করা, পাচার করা, চুরি করা, আপনার দখল করা সরকারি সম্পদ বা দেশের সম্পদ, জনগণের সম্পদ দখল করা, এরকম অনেক অনেক চোরের কথা প্রতিদিন পত্রিকায় আসছে এবং অনেকে আসলে আমরা একরকম বোর্ড হয়ে যাচ্ছি যে এত এত চোরের খবর আসছে যে এটাতে আসলে আর খুব বেশি আমাদেরকে আর চমক জাগাচ্ছে না। হঠাৎ করে কি এমন হলো যে দুদক, আপনার পুলিশ বিভাগ, আপনার বিচার বিভাগ এত অ্যাক্টিভ হয়ে গেলেন দুর্নীতির বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে, আপনার মানে লুটপাট পাচারের বিরুদ্ধে। জিনিসটা তো খুবই, আমরা তো আমাদের এই বিভাগগুলোকে জানি এবং চিনি, তো জিনিসটা তো আসলে খুবই কৌতূহল উদ্দীপক, কেন আসলে এমন হচ্ছে। তো এটা নিয়ে আজকে আলাপ করব। বিচার বিভাগের কথা যখন আসলো, এই একটা প্রাসঙ্গিক একটা ছোট্ট একটা আলাপও সেরে নেই। সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বিচার বিভাগ একটা রায় দিয়েছেন যে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে, এই লাইনের জন্য একটা গানকে বিচার বিভাগ আসলে ব্যান করেছেন। আপনার ইউটিউব থেকে এই গানটা সরিয়ে নেওয়ার জন্য তারা আসলে রায় দিয়েছেন। কিন্তু এই প্রসঙ্গে একটুখানি বলি, একজন চিফ জাস্টিসকে, বাংলাদেশে একজন চিফ জাস্টিসকে মানে ঘাড় ধাক্কা দিয়ে, লাথি মেরে, অস্ত্র ধরে দেশের বাইরে চলে যেতে বাধ্য করা হয়েছে। সেটা নিয়ে কিন্তু বিচার বিভাগের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি নাই। কোনো আদালতের সেখানে কোনো অবমাননা হয় নাই, কোনো আদালত সেখানে সুমোটা হোক, অন্তত একটা জবাবদিহি করার জায়গা কিচ্ছু আসলে করেন নাই। তো মানে এটা দেখে এটাই, মানে আমাদের সবগুলো প্রতিষ্ঠান আসলে যেভাবে চলে আর কি, যেটা সরকারের পক্ষের, মানে সেটাতে কোনো আদালত অবমাননা হয় না, কিচ্ছু হয় না। কিন্তু যেটা সরকারের বিপক্ষের সেটাকে তারা ধরেন, এমনকি সেটা যদি একটা গানের লাইন হয়। তো এখন আসলে এই যে চোর ধরার যে একটা মহা উৎসব চলছে, এটা আসলে যে সরকারের বিপক্ষের কোনো কিছু, এইটা আমি আসলে মনে করি না। আমি মনে করি যে আসলে এটা সরকারের পক্ষেরই একটা কোনো বিষয়। আমি আর একটু এক্সপ্লেইন করব। মোটা দাগে আসলে এটা সরকারের পক্ষেরই একটা বিষয় বলে আমি অন্তত মনে করি, এবং আমার ধারণা আমরা আসলে সবাই কম বেশি আসলে এটাকে বুঝি। পিএসসির আলাপের ক্ষেত্রে এই যে সম্ভবত পরশুদিন আপনার প্রশ্ন ফাঁস নিয়ে একটা যুগান্তকারী রিপোর্ট আমরা দেখলাম, এবং তারপর পরই একেবারে খুব অ্যাক্টিভ হয়ে আমাদের পুলিশ বাহিনী 17 জনকে গ্রেফতার করে ফেলছেন। মানে এত মানে ইফিশিয়েন্ট পুলিশ বাহিনী, মানে 17 জনকে গ্রেফতার করে ফেলছেন একদিনের মধ্যে। মানে জিনিসগুলো আসলে দৃষ্টিকটু, জিনিসগুলো আসলে আমাদের চোখে বাজে, আমরা তো আসলে এগুলো দেখে অভ্যস্ত না। এবং এই প্রসঙ্গে একটুখানি বলেই রাখি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী চ্যানেল আইতে 2018 সালে একটা কথা বলেছিলেন, বা চ্যানেল আইতে ওনার কথাটা এসেছিল। সেটা হচ্ছে যে প্রশ্ন ফাঁস একটা আন্তর্জাতিক সমস্যা। যেমন আমাদের এখানে যখন কোনো জিনিসের দাম বেড়ে যায়, খাদ্যদ্রব্য দাম বেড়ে যায়, বিদ্যুতের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, জীবনযাত্রার ব্যয় যখন বেড়ে যায়, অর্থনৈতিক অবস্থা যখন আমাদের এখানে দুর্বল হয়, বিভিন্ন যখন সংকট হয়, তখন আমাদের প্রধানমন্ত্রীর একটা মুখস্থ ডায়লগ আছেন যে ওইখানে ওইখানে যুদ্ধ হয়েছে, আপনার সারা পৃথিবীতে এই হয়েছে সেই হয়েছে, এইসব কারণে। প্রশ্ন ফাঁসের বিষয়টাও তিনি বললেন যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা, যেহেতু সারা পৃথিবীতে এখন আপনার সাইবার টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, স্মার্ট টেকনোলজি এগুলো মোর দেন অ্যাভেলেবেল, খুবই অ্যাভেলেবেল। কাজেই এই প্রশ্ন ফাঁস আসলে রোধ করা যাচ্ছে না, এটা একটা আন্তর্জাতিক সমস্যা, বাংলাদেশের এটা কোনো আসলে সমস্যা না। এই প্রসঙ্গে 18 সালে যখন মানে মেডিকেল প্রশ্ন ফাঁস নিয়ে অনেক যখন আসলে আলোচনা সমালোচনা হচ্ছিল, অনেক আন্দোলন হচ্ছিল, তখন কোনো একটা কমিটি আমাকে ডেকেছিলেন, মানে তথ্য প্রযুক্তির একজন লোক হিসেবে আমাকে ডেকেছিলেন যে তাদেরকে আসলে প্রযুক্তিগতভাবে একটা সমাধান বলার জন্য, যে আসলে কিভাবে প্রযুক্তি ব্যবহার করে, একেবারে উন্নত ডিজিটাল স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে এই প্রশ্ন ফাঁসের পুরো ঘটনা আসলে, মানে প্রশ্ন ফাঁস আসলে বন্ধ করে দেওয়া সম্ভব।
তো বিনয়ের সঙ্গে একটুখানি সেটা অ্যাড করতে চাই আজকের আলাপে। সেটা হচ্ছে, তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে দেখেন, বাংলাদেশে যে আসলে প্রশ্ন ফাঁস হয়, এটা কোনোভাবেই কোনো কারিগরি বা প্রযুক্তিগত কোনো সমস্যা না, এটা স্রেফ মানে একটা রাজনৈতিক সমস্যা, এটা স্রেফ আসলে একটা রাষ্ট্রীয় সমস্যা, যে এখানে আসলে এই রাষ্ট্রে কোনো জবাবদিহিতা নাই, এখানে আসলে একটা মাফিয়া তন্ত্র, এখানে একটা লুটপাট তন্ত্র আসলে আছে। সো যার যেখানে সক্ষমতা, যার হাতে যা আছে, যার যেটা পাওয়ার, সেটা ব্যবহার করে আসলে সে লুটপাট করবে, সেটা ব্যবহার করে সে আসলে মানুষের উপর জুলুম করবে। এটাই আসলে এই রাষ্ট্রের কাঠামো। প্রশ্ন ফাঁস রোধ করা যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক ভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে বাংলাদেশ থেকে প্রশ্ন ফাঁস বন্ধ করা হবে, এটা 1-2 ব্যাপার। আমাদের যা কারিগরি প্রযুক্তি আছে বর্তমানে যেটা ব্যবহার করা হচ্ছে, সেটা মোর দেন এনাফ। এখানে নতুন কারিগরি প্রযুক্তির খুব কোনো জরুরত ছিল না, এটাই আমি তাদেরকে বলছিলাম। এবং স্বাভাবিকভাবে আমার এই বক্তব্য তাদের অনেককে আসলে সন্তুষ্ট করতে পারে নাই বলে আসলে আমি মনে করি, এবং এই বক্তব্য আসলে কোথাও আর পরে মানে রাখা হয় নাই আর কি। এবার মূল আলাপে যাই, সেটা হচ্ছে যে কেন এত এত চোর হঠাৎ করে ধরা পড়ছে। প্রথমত আমি যে মানে খুব মানে দুঃখিত যে এই চোরগুলো ধরা পড়ছে তেমন না, আমি অবশ্যই জিনিসটাকে এনজয় করছি। যে মানে আমাদের সাবেক একজন সেনাপ্রধান, সাবেক একজন পুলিশ প্রধান থেকে শুরু করে অনেকেই আসলে একজন মানে মানে কি বলবো, আপনার সেরা সঙ্গীত শিল্পী, 2 দেশের মধ্যে সেরা টাইপের আর কি। তো এরকম অনেক চোর ধরা পড়ছেন, ভূমি দখলকারী ধরা পড়ছেন, লুটপাটকারী ধরা পড়ছেন, এটাতে আমি খুশি। কিন্তু একই সঙ্গে আমি জানি যে এইটা আসলে পুরো সিনারিও না, এর পেছনে আরও কিছু গল্প আছে, যেগুলো আসলে আমরা যদি জানি এবং সেগুলো যদি আমরা আসলে চিন্তায় নেই, তাহলে আমাদের এই খুশি হওয়াটা আসলে খুব বেশি আসলে থাকবে না। সেগুলো নিয়ে আজকে আলাপ করতে চাই। আমার কাছে মনে হয় যে মোটা দাগে 2টা কারণে আসলে এত চোর এখন ধরা পড়ছে। প্রথম একটা কারণ হচ্ছে যে আপনার মানে বড় বড় চোরদের মধ্যে যে কনফ্লিক্ট, আমাদের যে বেনজির ভাই, যিনি বেনজিরভাবে আসলে লুটপাট করছেন, দখল করছেন, চুরি করছেন সোজা বাংলায়, সেই বেনজির ভাই আর একজন বড় চোরের সঙ্গে কনফ্লিক্টে, বা বড় একজন ভূমি দখলকারী বসুন্ধরা গ্রুপ, এটা আমরা সবাই জানি যে তাদের সঙ্গে আসলে কনফ্লিক্টের কারণে আমাদের বেনজির ভাই ধরা পড়ছেন। এবং বেনজির ভাই ধরা পড়ার কারণে ওনার যারা গ্রুপ, যেমন আপনার এই যে সাদেক অ্যাগ্রো, তারা একটু বাড়ছিল আর কি, তারা আসলে বিপদটা বুঝতে পারে নাই, তারা একটু বেশি দেখাচ্ছিল। তো স্বাভাবিকভাবে সেটা জনগণের চোখে পড়ে, এবং তারা যেহেতু আসলে বেনজির গ্রুপের, সো তাদেরকে ধরতে সরকারের 1 সেকেন্ড সময় লাগে নাই, তাদেরকে ধরে একেবারে উচ্ছেদ করে দেয়া। এই ইমরান সাহেবকে গ্রেফতার করা হয়েছে কি হয় না আমি এখনও জানি না, কিন্তু মানে তাকে গ্রেফতার করা হইলেও আমি আসলে কোনো অবাক হব না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে সব শালাই চোর, বাংলাদেশের A to Z সব শালাই চোর। শুধুমাত্র একজন আসলে পূর্ণ ব্যক্তি বাংলাদেশে আছেন, এই মনস্তত্ত্বটা এই মাফিয়া সরকারের, এই জুলুমবাজ সরকারের, এই ডামি সরকারের জন্য আসলে খুব প্রয়োজন। তার অস্তিত্বের জন্য এই মনস্তত্ত্ব তৈরি করা জনগণের মধ্যে এরকম একটা ঘৃণার মানে বিষয়, হীনমন্যতার একটা বিষয়, যে আমরা সবাই তো আসলে চোর, এই জিনিসটা তৈরি করা এই ডামি সরকারের জন্য, এই সরকার প্রধানের জন্য খুব জরুরি। তিনি যে আসলে 2041 সাল পর্যন্ত এদেশের ক্ষমতায় থাকতে চান, এবং এইটা আসলে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, আমি বলবো যে একটা আন্তর্জাতিক প্ল্যান, যে ওনাকে আসলে 2041 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় রাখতে চায়। কারণ কি, এটাও আমি মানে বলেই ফেলি, সেটা হচ্ছে যে 2041 সাল পর্যন্ত আমাদের এখানে আসলে ডিজিটাল ডিভিডেন্ড আছে। তার মানে হচ্ছে যে আমরা যদি আসলে কোনো কিছু নাও করি, মানে আমরা যদি পজিটিভ কোনো কিছু নাও করি, অন্তত নেগেটিভ কোনো কিছু না করলে আমাদের দেশটা আসলে ধাই করে আগানোর কথা। কারণ আমাদের এখন বার্ডেন কম, আপনার মানে সুফল পাওয়ার সুযোগ বেশি, মানে যেহেতু ইয়াং বেশি এখন আমাদের জনমিতির হিসেবে ইয়াং বেশি, তাহলে তারা মিনিমাম কাজ করলে সেটার যে ইফেক্ট আসে, আর আপনার বয়োবৃদ্ধ যারা কর্মক্ষম নন তারা আসলে কম। তো 2041 সাল পর্যন্ত এই দেশটা এমনিতে আসলে অর্থনৈতিকভাবে ধাই করে এগিয়ে যাওয়ার কথা। এটা সারা পৃথিবীতেই আসলে এই জিনিসগুলো হয়, আনলেস আপনি প্ল্যান করেন
যে আসলে এ আগাইতে পারবে না, যাতে আসলে মানে এর যে প্রোগ্রেসটা এটা যাতে আসলে ঋণাত্মক একটা যে বিষয় হয়, এটা একটা নেগেটিভ বিষয় যাতে হয়। দেখবেন যে আমাদের যে প্রোগ্রেস, আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা কিন্তু জবলেস, মানে জবলেস যদি হয় একটা প্রবৃদ্ধি, এটা তো আসলে প্রবৃদ্ধি না, এটা আসলে আপনার মানে ওয়েলথ অ্যাকুমুলেশন, লুটপাট, এটা আসলে লুটপাট ছাড়া আর কিছু না। সো আমাদের এখানে আসলে এই জিনিসটা, এটা একটা আন্তর্জাতিক পরিকল্পনার অংশ, এবং এই কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকা দরকার। এই কারণেই আওয়ামী লীগ সরকারের আপনার মানে বাকি সব কিছু ছেড়ে দিয়ে হইল একজনকে বাংলাদেশে আপনার মানে আল্লাহর পরে তিনি আছেন, তিনি এরকম একটা মানে খুব ভালো মানুষ, পরেশগার, কি বলে জানি আপনার এই তাহাজ্জুদের নামাজ পড়েন, এই করেন সেই করেন, তিনি চুরি করেন না, কিন্তু সব শালা চোর, উনি একা ভালো মানুষ, উনি আর কতদূর কী করবে। এই ধরনের মনস্তত্ত্বগুলো বাংলাদেশে তৈরি করা জরুরি বলে আমি মনে করি, এবং যেই কারণে আসলে এখন এই ধরনের কিছু কিছু চোর ধরা হচ্ছে, কিছু কিছু চোর ধরার একটা আই ওয়াশ আসলে করা হচ্ছে। এখন এই যে চোররা ধরছে, আমরা মানে এক ধরনের আমরা খুশি, সবাই খুশি যে কিছু কিছু চোর ধরা পড়ছে, শত শত কোটি টাকা থেকে হাজার হাজার কোটি টাকার চোর ধরা পড়ছে। লক্ষ লক্ষ কোটি টাকার চোর কিন্তু ধরা হচ্ছে না ভাইয়েরা। এইখান থেকে আসেন আলাপটা শুরু করি। আমাদের এখানে আসলে প্রধান যেই চোরগুলো আছে, সামিট গ্রুপ বলেন, আপনার এস আলম গ্রুপ বলেন, বেক্সিমকো গ্রুপ বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, আপনার শিকদার গ্রুপ বলেন, এরকম যে প্রধান প্রধান যে 5টা 6টা 10টা আসলে চোর আছে, এদেরকে কিন্তু ধরা হচ্ছে না, এবং আই বেট এদেরকে আসলে খুব সহজে ধরা হবেও না। সামিট গ্রুপ এখন আপনার সিঙ্গাপুরের 41 না 42তম ধনী ব্যক্তি, সামিট গ্রুপের যে আজিজ সাহেব তিনি, সেটা নিয়ে কিন্তু সরকারিভাবে তেমন কোনো আলাপ আমরা দেখি না, বরঞ্চ তার যে কোম্পানি সামিট গ্রুপ, তারা কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর এই বিদ্যুৎ সেক্টরের আপনার এই যে ক্যাপাসিটি চার্জ যেটাকে বলা হয়, এই মানে ক্যাপাসিটি চার্জ পৃথিবীর মানে দিতেই হয়, সব দেশেই এই জিনিসটা আছে, কিন্তু আমাদের এখানে যে ক্যাপাসিটি চার্জের নামে যেভাবে আসলে লুটপাট করার সুযোগ দেয়া হচ্ছে, এই ক্যাপাসিটি চার্জের মাধ্যমে এই সামিট গ্রুপকে 5,000 থেকে 10,000 কোটি টাকা বছরে বছরে আপনার দেয়া হচ্ছে। ভারতে আদানি গ্রুপকে বছরে 5,000 কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জের নামে দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন নামে দেওয়া হচ্ছে, বিভিন্ন আরও 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 অনেক টাকাও দেওয়া হচ্ছে বিভিন্ন নামে, কিন্তু ক্যাপাসিটি চার্জের নামে মূল যেটা, সেটার নামে আসলে 5,000 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। এস আলম গ্রুপকে তো আমরা জানি যে তারা আসলে মোট কয়টা যে আসলে ব্যাংক খেয়ে ফেলেছে, এর মধ্যে আমরা হয়তো হিসেব রাখাও আসলে একটু মুশকিল। এবং এস আলম গ্রুপের নামে যে একটা দুর্নীতির একটা অভিযোগ হলো, সেখানে পত্রিকায় আসলো, সেটা নিয়ে অনেক কথা হলো, সেটাকে আপনার তদন্ত করার জন্য একটা হাইকোর্টে একটা রিট করা হয়, এবং হাইকোর্ট অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট সেই আপিল বিভাগ সেই রিটটাকে সেই তদন্ত করার যে একটা রিট হয়, এই রিটটাকে আসলে বাতিল করে দেয়, স্থগিত করে দেয়। বসুন্ধরা গ্রুপের কথা আমরা জানি যে এই বসুন্ধরা গ্রুপে যিনি এমডি, তিনি আপনার একাধিক খুনের মামলার অভিযোগে অভিযুক্ত, তিনি খুন এবং ধর্ষণের মামলার অভিযোগে অভিযুক্ত, কিন্তু তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ না করে পিবিআই আসলে আপনার রিপোর্ট দিয়ে দেয়। শিকদার গ্রুপের কথা তো আমরা শুনেছি যে আপনার করোনার সময় তাদেরকে একেবারে আপনার স্পেশাল ফ্লাইটে করে তাদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। তো এই ধরনের এই যে রাষ্ট্রের যে চরিত্র, যে সে আসলে বড় চোরদেরকে আসলে ধরছে না, দুই একটা বড় চোর, ওকে বেনজির একটা বড় চোর, আজিজ ভাইও এক ধরনের বড় চোর, কিন্তু এরা আসলে মোর ধরেন যে আপনার বড় চোরদের মধ্যে যে কনফ্লিক্ট, কিংবা আপনার মনে করেন যে রয়্যাল ফ্যামিলির মধ্যে কোনো একটা কনফ্লিক্টের কারণে, কিংবা হয়তো কারোর সঙ্গে তারা আসলে বেয়াদবি করে ফেলছে, এবং যে কারণে আসলে তাদেরকে আসলে মূল্য দিতে হচ্ছে, কিন্তু মানে আপনার এই অন্য যে নাম করলাম, আমি যে নামগুলো করলাম, সামিট গ্রুপ থেকে শুরু করে শিকদার গ্রুপ পর্যন্ত, এবং আরও আছে লিস্টে, আপনি চাইলে অনেকগুলো নামই আসলে এখানে অ্যাড করতে পারবেন। এই চোরদেরকে নিয়ে, এদের ইভেন দুর্নীতিটাও নিয়ে, আসলে দুর্নীতি বা খুনের অভিযোগও আসলে তদন্ত করা হয় না, দুর্নীতির অভিযোগ তদন্ত করা হয় না, এদের যে হাজার হাজার কোটি টাকা বিদেশে কিভাবে গেল সেগুলো নিয়ে আসলে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো প্রশ্ন করা হয় না, কোনো দুদক তাদেরকে নিয়ে আসলে কোনো তদন্ত করে না। এখন একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই চোরদেরকে কি আসলে কোনো বিচার করা হবে? আই স্ট্রংলি ডাউট
যে এদেরকে আসলে বিচার করা হবে কিনা, কিন্তু হইলেও আসলে অবাক হওয়ার কিছু নাই বিচার যদি আসলে এদের হয়। আমার ডাউটের জায়গাটা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের এখানে একটা ক্যাসিনো কাণ্ড হলো, যে অনেক ক্যাসিনো ব্যবসায়ীকে ইভেন আপনার যুবলীগের যিনি প্রধান ছিলেন তখন আমাদের সম্রাট ভাই, তো সম্রাট ভাইকেও আসলে ধরা হয়েছিল, কিন্তু তাকে আসলে জেলখানায় ওনাকে বেশি দিন থাকতে হয় নাই, তাকে একেবারে ভিআইপির মর্যাদায় একটা হসপিটালে হাজতবাসটা করতে হয়েছে কিছুদিন, এতটুকু কষ্ট তাকে করতে হয়েছে, কিন্তু তারপরে তিনি আবার মানে পূর্ণ উদ্যমে পূর্ণ আপনার প্রতাপ নিয়ে তিনি আবার রাজপথে চলে আসছেন এবং তিনি অনেক কিছু করছেন আমরা দেখতে পাচ্ছি। সো এই ধরনের তাদেরকে একটা ক্লিন শিট দেওয়া হবে কিনা। দুদক, আমরা জানি যে দুদকের আসলে কাজ হলো যে দুর্নীতিবাজদেরকে ধরে ধরে তাদের আসলে দুর্নীতির বৈধতা দেয়া, এই ধরনের একটা কাজ করা হবে বলেই বেশিরভাগের আসলে পারসেপশন। কিন্তু যদি আসলে মানে বিচারও হয় সেখানে খুব বেশি আমি আসলে অবাক হব না, একটু খুশি হব যে মনে করেন যে যতজনকে আসলে এই সরকার আসলে বিচার করবে এর ধরনের দুর্নীতিবাজদেরকে, পাচারকারীদেরকে, আপনার লুটপাটকারীদেরকে, দখলদারদেরকে, আমাদের আসলে তত কম লোকের বিচার করতে হবে। আমরা যখন ক্ষমতায় যাব, আমরা যখন আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিব, তখন আমাদের আসলে কম লোকের বিচার করতে হবে, এটা একটা ভালো বিষয়। তো শেষের কথাটা হচ্ছে যে ওকে, এইটা একটা ভালো বিষয় যে ছোট ছোট চোরদেরকে ধরা হচ্ছে, ছোট থেকে মাঝারি দুই একজন বড়কেও আসলে ধরা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বড় চোরদেরকে ধরা হচ্ছে না। এই মনস্তত্ত্ব, এই জিনিসটা আমাদের আসলে মাথায় রাখতে হবে যে এই সরকার আসলে যা কিছু দেখাচ্ছে দিন শেষে তার পক্ষে যা যায়, দুই একটা যে কোলাটেরাল ড্যামেজ হয় না সেটা অন্য বিষয়, সেটা হবেই, সব কিছুতেই হয়, কিন্তু এই সব কিছু আসলে তার পক্ষে যা যায়, এখানে তার পক্ষেরই স্বার্থ আছে। এখানে আপনার এইসব নিয়ে আমরা আসলে ব্যস্ত থাকব, আমরা এক ধরনের আপনার ডামি রিপোর্টিং, ডামি আপনার আন্দোলন হবে, এখানে আপনার ডামি প্রতিবাদ হবে, এই ধরনের বিষয়গুলো হবে। আর সে আসলে তার যে আসলে জুলুমশাহী, তার যে আসলে 41 সাল পর্যন্ত এই দেশটাকে শোষণ করার যে তার যে আসলে ষড়যন্ত্র, তার যে আসলে প্ল্যান, সেই প্ল্যান আসলে সে এগিয়ে যাবে। এটাই তার এই জন্যই আসলে সে এই জিনিসগুলোকে করে। আমাদের করণীয় কি? আমরা আসলে এই যে চোরদেরকে যতই ধরা হবে, আপনার এই দখলদারদেরকে যত ধরা হবে, সঙ্গে সঙ্গে আমরা যেমন কোটা নিয়ে যে একটা মানে ফাইজলামি করছে এই সরকার, সেটার বিরুদ্ধে যখন আমরা লড়বো, আমরা যখন আসলে শিক্ষকরা যে এখন আসলে আন্দোলন করছেন, তাদের যে আন্দোলন সেটার সঙ্গে যখন আমরা লড়বো, আমরা যখন এই দুর্নীতিবাজদের বিচার চাইবো, একই সঙ্গে আমাদের এই কথাটাও বলতে হবে যে এই সব কিছুর গোড়ায় হচ্ছে যে এই রাষ্ট্রের কোনো জবাবদিহিতা নাই, এই রাষ্ট্রের কোনো স্বচ্ছতা নাই, এখানে কোনো ক্ষমতার কোনো ভারসাম্য নাই। সরকার যদি আসলেই সিনসিয়ার হইতো, সরকার যদি আসলেই বাংলাদেশ থেকে আপনার দুর্নীতি, লুটপাট এবং পাচার এগুলো যদি কমাইতে চাইতো, তাহলে আসলে এই রাষ্ট্রকে তার জবাবদিহির একটা রাষ্ট্র আসলে করতে হইতো। সো জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা সে যতদিন না করছে, যতদিন না এখানে হচ্ছে, তার এইসব ঝুনঝুনি বাজানো, তার আমাদেরকে এইভাবে আসলে আপনার ধোকা দেয়া, দামি আপনার বিভিন্ন তার যে কাজগুলো, এগুলো দেখে আমরা কেউ যাতে আসলে বিভ্রান্ত না হই। আমরা সবাই যেন একটা যে জবাবদিহির একটা রাষ্ট্র আমাদের লাগবে, আমাদের জান জবান, আমাদের সম্মানের অধিকারের যে একটা রাষ্ট্র লাগবে, সেই কথাটা যেন বারবার বলে যাই। এবং এভাবে বলতেই এভাবে ছোট পরিসরে, মধ্য পরিসরে, বড় পরিসরে, যত পরিসরে সম্ভব বলতেই আসলে একদিন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত, আমাদের পক্ষের বাংলাদেশ, মানুষের পক্ষের বাংলাদেশ আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ অবশ্যই প্রতিষ্ঠা করতে পারবো। সেই আশায়, সেই ভরসায় সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।